গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, গত কয়েকটি ক্লাসে আমরা কিন্তু তোমাদের বইতে যে পঞ্চম অধ্যায় রয়েছে ভারত, সেখান থেকে বিস্তারিত আলোচনা করছি, তাই তো? যেমন সেখানে আমরা প্রাকৃতিক ভূগোল সম্পর্কে জেনেছি, তেমনি আঞ্চলিক ভূগোলও কিন্তু বিস্তারিত জেনেছি। এবং গত ক্লাসে আমরা এই যে ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে জেনেছি এবং জনসংখ্যা সম্পর্কিত কিছু তথ্য কিন্তু আমরা জেনেছিলাম, তাই তো? আমরা যখন প্রাকৃতিক ভূগোলগুলো দেখেছিলাম তখন কোন কোন বিষয়ে দেখেছিলাম বলো তো? তোমাদের মনে আছে? বলো। ভেরি গুড। যেমন ভারতের জলবায়ু, ভারতের নদ নদী, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, আহ, ভারতের প্রশাসনিক বিভাগ, ভারতের প্রতিবেশী দেশসমূহ ইত্যাদি সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জেনেছিলাম। এবং আঞ্চলিক ভূগোলে আমরা ভারতের কৃষিকাজ সম্পর্কে জেনেছিলাম, ভারতের শিল্প সম্পর্কে জেনেছিলাম। শিল্পের মধ্যে কি? লৌহ ইস্পাত শিল্প, বস্ত্র বয়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, মোটর গাড়ি শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প ইত্যাদি সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। আচ্ছা, আজকে আমরা ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পার্ট 2 পড়ব। অর্থাৎ পার্ট 1 এ তোমাদের সাথে আমি রেলপথ এবং আকাশপথ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই তো? তাহলে আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কিন্তু সড়ক পথ এবং মেট্রো পথ। তার আগে গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে চলো দেখি। স্টুডেন্ট, বলো তো, এই যে জনগণনা সেন্সাস ভারতবর্ষের প্রথম কবে চালু হয়েছিল? মনে আছে তোমাদের? বলো। ভেরি গুড। 1871 সালে কিন্তু প্রথম জনগণনা ভারতে শুরু হয়েছিল। এবং এই জনগণনা কত বছর অন্তর হয় বলতো? বাহ, খুব ভালো বলেছে যে 10 বছর অন্তর কিন্তু জনগণনাটা হয়ে থাকে। সর্বশেষ যে জনগণনা হয়েছিল সেটি কবে হয়েছিল? ভেরি গুড, সেটি কিন্তু হয়েছিল 2011 সালে, তাই তো? আচ্ছা, জনগণনার মধ্যে বা সেন্সাসের মধ্যে কিন্তু আমরা শুধু লোকজন বা জনসংখ্যা যে আহ, হিসাব করি বা গুণি তা কিন্তু নয়। এর মধ্যে নারী পুরুষের অনুপাত রয়েছে, সমস্ত দেশে শিক্ষার হার, সাক্ষরতার হার রয়েছে, কর্মে নিযুক্তি মানুষের সংখ্যা রয়েছে, শিশু এবং বয়স্ক তাদের সংখ্যার অনুপাত রয়েছে, তাই তো? তোমরা আমাকে বলো তো, ভারতবর্ষের গড় সাক্ষরতার হার কত? বাহ, 74.04% কিন্তু ভারতবর্ষের গড় সাক্ষরতার হার। এই সাক্ষরতার দিক থেকে ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য প্রথম? অর্থাৎ সেখানে সাক্ষরতার হার সব থেকে বেশি? কেরলে। ভেরি গুড। যদি বলে সাক্ষরতার হার সব থেকে কম কোথায়, তখন তোমরা কি বলবে বলো তো? ভেরি গুড, তখন কিন্তু হবে বিহার। দেখো, জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষ প্রায় 140 কোটি বর্তমানে ছাপিয়ে গেছে। এবং ভারতের যে বিভিন্ন রাজ্যগুলি রয়েছে তার মধ্যে উত্তরপ্রদেশ রাজ্য কিন্তু সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে ভারতবর্ষের মধ্যে। তাহলে সব থেকে বেশি আমি তোমাদের সাথে বললাম, সব থেকে কম রয়েছে কোন রাজ্যে জনসংখ্যা বলো তো? ভেরি গুড, সিকিমে কিন্তু রয়েছে সব থেকে কম জনসংখ্যা। স্টুডেন্ট, তোমরা গত ক্লাসে জনঘনত্ব সম্পর্কে পড়েছিলে। জনঘনত্ব কি বলতো? ভেরি গুড, কোন একটি নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট অঞ্চলের যে জনসংখ্যা রয়েছে তাকে যদি আমি সেই অঞ্চলের ক্ষেত্রমান দিয়ে ভাগ করি তাহলে কিন্তু জনঘনত্ব বেরোয়। তাহলে ভারতের গড় জনঘনত্ব কত বলতো? ভেরি গুড, 382 জন পার বর্গ কিমি। এই জনঘনত্বে ভারতবর্ষে সব থেকে প্রথম যে রাজ্য রয়েছে, অর্থাৎ সেখানে জনঘনত্ব খুব বেশি, সেই রাজ্যটি কি বলতো? ভেরি গুড, বিহার। এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের স্থান কত? দ্বিতীয়। খুব ভালো বলেছে যে দ্বিতীয় স্থানে রয়েছে জনঘনত্বের বিচারে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। জনঘনত্বে সব থেকে কম রয়েছে কোন রাজ্য, অর্থাৎ জনঘনত্ব কম কোন রাজ্যে রয়েছে? ভেরি গুড, অরুণাচল প্রদেশ। যদি বলে কোন কেন্দ্রশাসিত অঞ্চল জনঘনত্ব সব থেকে বেশি, তখন তোমাদের উত্তর কি হবে বলতো? ভেরি গুড, নিউ দিল্লি কিন্তু জনঘনত্বে সব থেকে বেশি। ঠিক আছে স্টুডেন্ট, আমরা গত ক্লাসে ভারতের পরিবহন থেকে
কি পড়েছিলাম? রেলপথ পড়েছিলাম। এই রেলপথকে কিন্তু একটা নির্দিষ্ট নামে ডাকা হয়, বা যদি বলে যে ভারতের জীবনরেখা কি, তখন তোমাদের উত্তর কি হবে? ভারতের জীবনরেখা কিন্তু হলো এই রেলপথ, তাই না? দেখো, আমাদের দেশে, ভারতবর্ষে প্রথম রেল চলাচল শুরু হয় কবে তোমাদের মনে আছে? গত ক্লাসে কিন্তু আমি তোমাদের সাথে এটা আলোচনা করেছিলাম, বলো। ভেরি গুড। 1853 সালে প্রথম কিন্তু রেল চলাচল শুরু হয়। কোন দুটি স্থানের মধ্যে? ভেরি গুড, বোম্বে থেকে থানের মধ্যে কিন্তু 1853 সালে রেল চলাচল প্রথম শুরু হয়। এবং দ্বিতীয় যে রেল চলাচল সেটি কোথায় হয়েছিল? আমাদের পশ্চিমবঙ্গে, হাওড়া থেকে হুগলি অবধি কিন্তু ঠিক তার পরের বছর 1854 সালে এই রেল চলাচলটি শুরু হয়। স্টুডেন্ট, আমাদের এই যে ভারতবর্ষের দেশে অসংখ্য রেলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। পরিবহনের একটা গুরুত্বপূর্ণ সড়কপথে হচ্ছে এই, বা স্থলপথে হচ্ছে এই রেল। এই রেলের অঞ্চল ভিত্তিতে কিন্তু 18টি ভাগে ভাগ করা যায়। আমাদের দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায় বলতো? ভেরি গুড, কলকাতা কিন্তু হলো দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর। আর যদি বলে এনআর, অর্থাৎ উত্তর ভারতের সদর দপ্তর কোথায় রেলের, তখন তোমাদের কি হবে উত্তর? ভেরি গুড, তখন কিন্তু হবে নিউ দিল্লি, তাই না? তাহলে আমরা কিন্তু অঞ্চল হিসেবে অনেকগুলি ভাগে ভাগ করছি, 18টা ভাগে। আমাদের পূর্ব ভারতেরও যদি বলি, প্রধান যে কেন্দ্র বা হেডকোয়ার্টার, সেটি কিন্তু হলো রেলের কোথায়? আমাদের কলকাতা শহর। স্টুডেন্ট, বর্তমানে ভারতে যে দ্রুততম ট্রেন রয়েছে, সেই ট্রেনের নাম কি বল? ভেরি গুড, বন্দে ভারত এক্সপ্রেস, তাই না? দেখো, এই বন্দে ভারত এক্সপ্রেস খুব রিসেন্ট চালু হয়েছে। এবং এই বন্দে ভারত এক্সপ্রেস সঠিকভাবে চালানোর পর মুম্বাই থেকে আহমেদাবাদের মধ্যে সরকার কিন্তু বুলেট ট্রেনের পরিকল্পনা করেছে। কোন দেশের সহযোগিতায় বলতো? ভেরি গুড, জাপান দেশের বা জাপান সরকারের সহযোগিতায় মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত কিন্তু বুলেট ট্রেন চালানোর সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। আচ্ছা স্টুডেন্ট, আমরা আকাশপথ নিয়েও কিন্তু বিস্তারিত গত ক্লাসে পড়েছিলাম। বলতো, এই যে বিমান চলাচল শুরু হয় ভারতবর্ষে প্রথম কবে বা কোন সালে? ভেরি গুড, বিমান চলাচল কিন্তু ভারতবর্ষে প্রথম চালু হয় 1911 সালে। তবে 1991 সালে যে শিল্পনীতি রয়েছে, সেই শিল্পনীতি উদার হওয়ার ফলে এই রেল চলাচল, এই সরি, এই আকাশপথে কিন্তু বিমান চলাচল আরো কি হয়, প্রসারিত হয়। আগে কিন্তু স্বাধীনতার পর এত না থাকলেও 1991 সালের নতুন শিল্পনীতি ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু এই রেল পরিবহন প্রবল ঊর্ধ্বমুখী। আচ্ছা, ভারতে বিভিন্ন স্থানে কিন্তু রয়েছে এরকম বিমান আহ, বন্দর। কলকাতায় একটি বিখ্যাত বিমানবন্দর রয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর, বলতো তার নাম কি? ভেরি গুড, নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি রয়েছে সেটি কলকাতায়। এরকম ভারতবর্ষে আরো 34টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, এবং অসংখ্য অভ্যন্তরীণ বিমানবন্দরও কিন্তু রয়েছে। এর মধ্যে এয়ার ইন্ডিয়া, জেট এয়ারওয়েজ, গো এয়ার, পবন হংস, ইন্ডিয়ান এয়ারলাইন্স, এই বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু তাদের পরিষেবা দিয়ে থাকে আকাশপথে। স্টুডেন্ট, তোমরা মনে রাখবে যে আহ, ভারতবর্ষের বৃহত্তম এবং ব্যস্ততম বিমানবন্দর কোনটি? তোমাদের মনে আছে, বলো তো কোনটি? ভেরি গুড, দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট কিন্তু ভারতের ব্যস্ততম এবং বৃহত্তম কিন্তু বিমানবন্দর। স্টুডেন্ট, আজকে আমরা এবারে আলোচনায় আসি যে ভারতের সড়কপথ ও মেট্রো রেল সম্পর্কে। দেখো, স্থলভাগের যেমন রেলপথ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম পরিবহনের, ঠিক তেমনি এই সড়কপথও কিন্তু গুরুত্বপূর্ণ একটি মাধ্যম যোগাযোগ স্থাপনের জন্য বা পরিবহন করার জন্য, তাই তো? সড়ক পথে আমরা অসংখ্য যানবাহনের মাধ্যমে কিন্তু আহ এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করি, তাই না? আগে কি দেখেছি রেলগাড়ি, রেলপথের মাধ্যমে কিন্তু নির্দিষ্ট একটি রেলই থাকে, কিন্তু সড়ক পথে বিভিন্ন রকম যানবাহনের দ্বারা কিন্তু আমরা
যাতায়াত করতে পারি, তাই তো? দেখো, প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কিন্তু সড়ক পথ। সড়ক পথ যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে প্রাচীন মাধ্যম। আগে যখন রেল ছিল না, আকাশপথে যাতায়াত তেমন ছিল না, তখন কিন্তু এই সড়ক পথের মাধ্যমে যাতায়াত করা হতো। আগেকার দিনে আমরা কি দেখেছি, যখন গাড়ি ঘোড়া আসেনি তার আগে দেখেছি গরুর গাড়ি, তাই না? গরুতে করে চাকা লাগিয়ে গাড়ি টেনে গরু নিয়ে যেত। তাহলে এই সড়ক যোগাযোগ ব্যবস্থা কিন্তু সব থেকে প্রাচীন একটি মাধ্যম। পণ্য ও যাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সড়ক পথ। ভারতের সড়ক পথকে মূলত সাতটি শ্রেণীতে ভাগ করা যায়। তাহলে কি, ভারতে যে সড়ক পথ রয়েছে তাকে সাতটা শ্রেণীতে ভাগ করা যায়। কি কি? নাম্বার ওয়ান, জাতীয় সড়ক পথ। নাম্বার টু, রাজ্য সড়ক পথ। নাম্বার থ্রি, এক্সপ্রেসওয়ে ও এক্সপ্রেস হাইওয়ে। নাম্বার চার, সীমান্ত সড়ক পথ, যেটা হচ্ছে BRO। তারপর রয়েছে জেলা সড়ক পথ, গ্রাম্য সড়ক পথ, এবং লাস্টে কি রয়েছে, আন্তর্জাতিক সড়ক পথ। অর্থাৎ একটা দেশের মধ্যে এরকম কিন্তু ভারতবর্ষে 7 রকমের সড়ক পথ রয়েছে। জাতীয় সড়ক পথ কোনটি? যদি দেশের অভ্যন্তরে বিভিন্ন রাজ্যের সাথে কানেক্টেড, সেটাকে আমরা কি বলছি, জাতীয় সড়ক পথ। রাজ্য সড়ক পথ, রাজ্যের মধ্যে বিভিন্ন জেলাগুলির সাথে কানেক্টেড যে রাস্তাগুলি, সেগুলোকে আমরা কি বলছি, রাজ্য সড়ক পথ। এক্সপ্রেস ও হাইওয়ে, এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আওতায় পড়ে। যেমন রাজ্য সড়ক পথ রাজ্য সরকারের আওতায় পড়ে, ঠিক তেমনি জাতীয় সড়ক পথ, এক্সপ্রেস ওয়ে, এগুলো কিন্তু কেন্দ্র সরকারের আওতায় পড়ে। এছাড়া জেলা সড়ক পথ, গ্রাম্য সড়ক পথ, এছাড়া আন্তর্জাতিক সড়ক পথও কিন্তু রয়েছে। দেখো, ভারতের উপর দিয়ে আন্তর্জাতিক সড়ক পথ, অর্থাৎ বিভিন্ন দেশের মাধ্যমে, দেশের মধ্যে দিয়ে কিন্তু এই সড়কটা গেছে, তাই সেটি আন্তর্জাতিক সড়ক পথ। সড়ক পথের গুরুত্ব ও সুবিধা। দেখো, সড়ক পথে কিন্তু একটা প্রাচীন মাধ্যম যাত্রী পরিবহনের। এতে নানান রকম সুবিধা রয়েছে। কি কি রয়েছে সুবিধা ও গুরুত্ব? নাম্বার ওয়ান, তোমরা লক্ষ্য করো, সুলভ ও দ্রুতগামী পরিবহন। দেখো, আকাশপথে, রেলপথে ভারী পণ্য যেগুলো বয়ে নিয়ে যাওয়া অসুবিধা, সেগুলো কিন্তু খুব সহজে সুলভ ও দ্রুতগামী পরিবহনের মাধ্যমে, সড়ক পথের মাধ্যমে পরিবহন করা যায়। স্বল্প দূরত্বে দ্রুত যাতায়াত ও পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো এই সড়ক পথের পরিবহন। স্বল্প দূরত্বে, ধরো তুমি 20 কিলোমিটার, 30 কিলোমিটার বা 50-100 কিলোমিটারের মধ্যে যাতায়াত করবে, তখন কিন্তু এই সড়ক পথই কিন্তু গুরুত্বপূর্ণ মাধ্যম যাত্রী কিংবা পণ্য পরিবহনের ক্ষেত্রে। রেলে আমরা কি দেখেছি, রেলে এক স্টেট থেকে অন্য স্টেটে যাচ্ছে রেল, তাই না? তাহলে রেলে কিন্তু দূরত্ব বেশি যেখানে থাকবে সেখানে কিন্তু রেল সুবিধাজনক, কিন্তু স্বল্প দূরত্বে সড়ক পথের গুরুত্ব রেলপথের গুরুত্ব থেকে অনেকটাই বেশি। নাম্বার তিন রয়েছে, দেখো, নিরাপদে ভ্রমণ। নাম্বার চার, বিভিন্ন ধরনের যানবাহনের যাতায়াত। আমরা রাস্তায় যখন যাতায়াত করি সড়ক পথে বা পিচের রাস্তায়, তখন কি দেখি, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য বা পণ্য পরিবহনের জন্য বিভিন্ন রকম মাধ্যম থাকে, তাই না? যেমন বাস, ট্রাক্টর বা ট্রেকার গাড়ি, ছোট 4 চাকা, বাইক, এগুলো কিন্তু সবই সড়ক পথের গুরুত্বপূর্ণ যানবাহনের মাধ্যম। নাম্বার পাঁচ, কর্মসংস্থান সৃষ্টি। সড়ক পথে যানবাহনে অসংখ্য মানুষের কিন্তু কর্মসংস্থান ঘটে। দেখবে, আহ, যারা বাস চালায়, প্রাইভেট 4 চাকা চালায়, তারা দেখবে মাসিক একটি আহ, চুক্তিতে কিন্তু তারা এই কাজটি করে থাকে। ফলে কি হয়, কর্মসংস্থান কিন্তু মানুষের ব্যাপকভাবে ঘটে কোথায়, এই যানবাহনের মাধ্যমে। এছাড়া সড়ক পথের মাধ্যমে অল্প দূরত্বের স্থানে যে ভারী দ্রব্যগুলি বয়ে নিয়ে যাওয়া হয়, সেগুলো লোডিং করা বা আনলোডিং করা, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রচুর মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়। নাম্বার ছয়, আর্থিক সমৃদ্ধি প্রভৃতি কারণে সড়ক পরিবহন গুরুত্বপূর্ণ। দেখো, আর্থিক সমৃদ্ধি কিন্তু হয়, এই কারণে সড়ক পরিবহন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই স্থলপথের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে। ঠিক আছে? তাহলে স্থলপথের দুটি গুরুত্বপূর্ণ মাধ্যম কি কি তোমরা বলো? এক, রেলপথ, ভেরি গুড। আর দ্বিতীয়, সড়ক পথ। এবারে আমরা পড়বো জাতীয় সড়ক সম্পর্কে। আমরা যে ভারতের 7টা ভাগে ভাগ করেছিলাম সড়ককে, তার মধ্যে জাতীয় সড়ক ছিল, রাজ্য সড়ক ছিল, জেলা সড়ক ছিল, গ্রাম্য সড়ক ছিল, আন্তর্জাতিক সড়ক ছিল, ছিল তো? দেখো, প্রথমে রয়েছে জাতীয় সড়ক। জাতীয় সড়ক হচ্ছে কি,
যে কেন্দ্রীয় সরকারের সংস্থার মাধ্যমে যে সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা হয় সেটি হলো কিন্তু জাতীয় সড়ক পথ। তাহলে তোমরা মাথায় রাখবে জাতীয় কথাটা যখনই আসবে তখন দেখবে যে সমগ্র দেশে, আর সমগ্র দেশে যখন কথা আসবে তখন কিন্তু কেন্দ্রীয় সরকার দ্বারা বা কেন্দ্র সরকারের বিভিন্ন সংস্থা দ্বারা কিন্তু এই মাধ্যমটা নির্মিত হয় বা রক্ষণাবেক্ষণের কাজ কিন্তু চলে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI এর মাধ্যমে জাতীয় সড়কপথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে পরীক্ষায় NHAI এর ফুল ফর্ম কি, তোমরা কি বলবে? যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। বা এর কাজ কি? এর কাজ হলো ভারতের যে জাতীয় সড়কপথগুলি রয়েছে সেগুলি নির্মাণ করা এবং রক্ষণাবেক্ষণ করা কিন্তু হলো NHAI এর প্রধান কাজ। এবং ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট অর্থাৎ NHDP নামে কর্মসূচির মাধ্যমে এই সড়কপথ কিন্তু বিস্তৃত হচ্ছে। সড়কপথ বিস্তৃত হচ্ছে কার মাধ্যমে? NHDPর মাধ্যমে। এদিকে রক্ষণাবেক্ষণ বা নির্মাণ কাজ কিন্তু করা হয় ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে। এক্সপ্রেস হাইওয়ে সমেত বর্তমানে জাতীয় সড়কপথের মোট দৈর্ঘ্য প্রায় 1.51 লক্ষ কিমি। তাহলে 2011 সালের যে রিপোর্ট অনুযায়ী কি বলছে যে এক্সপ্রেস হাইওয়ে বর্তমানে ভারতে কত কিলোমিটার রয়েছে? যে 1.51 লক্ষ কিমি কিন্তু রয়েছে। জাতীয় সড়কপথগুলি এক একটি নম্বর দ্বারা চিহ্নিত হয়। আমরা যাই যে দেখবে কোনো সড়কপথে লেখা আছে NH, লেখা থাকে তো NH 1 2 3 4 এরকম লেখা থাকে। আবার অনেক রাস্তায় লেখা থাকবে দেখবে SH 1 2 3, তাই তো? NH টা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। তাহলে NH এর ফুল ফর্ম কি? ন্যাশনাল হাইওয়ে। আর SH এর ফুল ফর্ম কি? স্টেট হাইওয়ে। ঠিক আছে? দেখো, এই যে বিভিন্ন ধরনের নাম্বার দিয়ে চিহ্নিত করা হয় সেটি 2010 সালে সরকার পুরাতন নম্বরের পরিবর্তন ঘটিয়ে কয়েকটি নিয়ম মেনে রাজপথগুলিকে নতুন নাম্বার দ্বারা কিন্তু চিহ্নিত করেছে। ভারতের যে জাতীয় সড়ক রয়েছে সেগুলো কিন্তু 2010 সালে নতুন নাম্বারে কিন্তু তাদের চিহ্নিত করা হয়েছে। মোট মুখস্থ জাতীয় সড়কের নম্বর 1 থেকে কিন্তু 87। ঠিক আছে? তাহলে কি কিভাবে চিহ্নিত করা হয়েছে? দেখো স্টুডেন্ট, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে সড়ক পথটি জাতীয় সড়কের মধ্যে সেটি হলো কিন্তু NH 44। এই NH 44 কি? এই NH 44 অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 44 কিন্তু হলো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। অর্থাৎ উত্তরের কাশ্মীর থেকে একেবারে দক্ষিণে কন্যাকুমারী রয়েছে, তাই না? তোমরা উত্তর মেরু, ভারতের উত্তরতম স্থান দক্ষিণতম স্থান পড়েছিল তো? তাহলে উত্তর দিকে কি হয়েছে? কাশ্মীর রয়েছে না? সেই কাশ্মীর থেকে একেবারে নিচের দিকে যে কন্যাকুমারী রয়েছে সেই কন্যাকুমারিকা পর্যন্ত এই সড়কটা কিন্তু অবস্থান করছে। তাহলে তোমরা ছবিতে লক্ষ্য রাখো। দেখো, এই যে শ্রীনগর, জম্মু কাশ্মীর, এই শ্রীনগর থেকে রাস্তাটা দেখো কতটা দৈর্ঘ্য পথ অতিক্রম করে এসে কোথায় মিশেছে? কন্যাকুমারীতে। এই যে দৈর্ঘ্য পথ, এটি ভারতের দীর্ঘতম কিন্তু জাতীয় সড়ক। তাহলে যদি পরীক্ষায় আসে ভেরি ইম্পর্টেন্ট যে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি, তাহলে কি হবে? NH 44। কোথা থেকে কোথা অব্দি গেছে? শ্রীনগর থেকে কন্যাকুমারী অব্দি কিন্তু NH 4টা বিস্তৃত, যার দৈর্ঘ্য প্রায় 4112 কিলোমিটার। মনে রাখবে কিন্তু এটা, ঠিক আছে? এবারে NH 118, যেটা ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে আসামনি অব্দি, এবং NH 548 মহারাষ্ট্রের কালাম্বনি থেকে NH 48 যুক্তকারী দুটি হলো ক্ষুদ্রতম জাতীয় সড়ক, যার দৈর্ঘ্য মাত্র 5 কিলোমিটার। তাহলে আমরা দীর্ঘতম কি দেখলাম? শ্রীনগর থেকে কন্যাকুমারী NH 44। এবং ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি? NH 118। এটি হলো ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক, যার দৈর্ঘ্য মাত্র 5 কিমি। পশ্চিমবঙ্গেরও একটা বিখ্যাত জাতীয় সড়ক রয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে একটা বিখ্যাত জাতীয় সড়ক কিন্তু গেছে, তার নাম হচ্ছে NH 12, যেটা ডালখোলা থেকে বকখালি অব্দি কিন্তু বিস্তৃত। এই যে ন্যাশনাল হাইওয়ে বিভিন্ন রাজ্যের মধ্যে দিয়ে গেছে, তাহলে কোন রাজ্যের মধ্যে সব থেকে বেশি ন্যাশনাল হাইওয়ে রয়েছে?
এটা তোমাদের মাথায় আসতেই পারে। দেখো এখানে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে জাতীয় সড়কের দৈর্ঘ্য সর্বাধিক, এবং ভারতের যে লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ রয়েছে সেখানে কিন্তু কোনো জাতীয় সড়ক নেই। তাহলে কি যদি বলে ভারতের কোথায় কোনো জাতীয় সড়ক নেই, তখন তোমাদের উত্তর কি হবে? যে লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ। যদি বলে ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে সব থেকে বেশি জাতীয় সড়ক পথ রয়েছে, তখন কিন্তু তোমাদের উত্তর হবে কি? মহারাষ্ট্র। তাই তো? আচ্ছা, এরপরে স্টুডেন্ট আমরা দেখবো যে জাতীয় সড়ক পথের নতুন নম্বরের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। 2010 সালে কিন্তু এই নাম্বার চেঞ্জ করা হয়েছে। কোন ক্ষেত্রে কিভাবে চেঞ্জ করা হয়েছে সেটা কিন্তু আমরা একটু দেখবো। নাম্বার ওয়ান দেখো, উত্তর দক্ষিণে বিস্তৃত জাতীয় সড়ক পথগুলিকে জোড়া সংখ্যা এবং পূর্ব পশ্চিমে বিজোড় সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে যে রাস্তাগুলি রয়েছে সেগুলিতে কি করা হয়েছে? জোড় সংখ্যা, অর্থাৎ 2, 4, 6, 8। এবং যেটা পশ্চিম এবং পূর্বে, পশ্চিম এবং পূর্ব দিকে যে রাস্তাগুলি বিস্তৃত বা মুখ রয়েছে সেগুলোকে আমরা বিজোড় সংখ্যা দ্বারা দেখি, যেমন 15, 17, 5, 7 ইত্যাদি হবে। দেখো এটা NH12, এটা কি জোড় সংখ্যা, ফলে উত্তর দক্ষিণে কিন্তু বিস্তৃত। আর দেখো NH15, দুটোই কিন্তু জাতীয় সড়ক, কিন্তু এটি পশ্চিম থেকে পূর্বে এইভাবে বিস্তৃত। নাম্বার দুই কি হচ্ছে? জাতীয় সড়কের জোড় সংখ্যামান পূর্ব থেকে পশ্চিমে এবং বিজোড় সংখ্যামান উত্তর থেকে দক্ষিণে বেড়েছে। তাহলে জাতীয় সড়কের জোড় সংখ্যাগুলি কিন্তু পূর্ব থেকে পশ্চিমে বেড়েছে এবং বিজোড় সংখ্যাগুলি উত্তর থেকে দক্ষিণে কিন্তু বেড়েছে। নাম্বার তিন, মুখ্য জাতীয় সড়কগুলি 1 বা 2 সংখ্যা এবং গৌণগুলি 3 সংখ্যা দ্বারা কিন্তু সূচিত। অর্থাৎ এই যে জাতীয় সড়ক, এর আবার কিন্তু ভাগ রয়েছে। মুখ্য জাতীয় সড়ক, গৌণ জাতীয় সড়ক। মুখ্য মানে যেগুলো প্রধান জাতীয় সড়ক সেগুলো কিন্তু 1 বা 2 অঙ্কের মধ্যেই বা 2 সংখ্যায় ধরা হয়, যেমন NH12, NH15, এগুলো কি মুখ্য। আর গৌণগুলি কিন্তু 3 সংখ্যা দ্বারা সূচিত, অর্থাৎ NH121, NH110, অর্থাৎ 3টি সংখ্যা কিন্তু রয়েছে গৌণ জাতীয় সড়কগুলিতে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জাতীয় সড়কে নতুন নম্বরের যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলি কিভাবে নামাঙ্কিত হচ্ছে বা কিভাবে নাম্বারিং করা হচ্ছে সেই বিষয়টা কিন্তু তোমরা জানলে। এরপরে আমরা জানবো নাম্বার 4, গৌণ জাতীয় সড়কগুলির 3টি সংখ্যা এমনভাবে চিহ্নিত থাকে যাতে বোঝা যায় সেটি কোনো মুখ্য জাতীয় সড়কের সাথে মিলিত। ধরো NH2 এর সাথে মিলিত হলে তার নাম্বার হবে NH102। তাহলে মুখ্য কিন্তু হলো NH2, আর গৌণটা কোনটা হলো? NH102। তাহলে NH2 তে গিয়ে কিন্তু NH102 মিশছে, তাহলে NH2 হলো প্রধান এবং NH102 কিন্তু হলো কি গৌণ। এছাড়া NH202 ইত্যাদি এইভাবে কিন্তু নামের সাথে সমান্তরাল একটা বিষয় রাখা হয়, যেমন NH2 থেকে NH102। আচ্ছা, অর্থাৎ তৃতীয় সংখ্যাটি মুখ্য জাতীয় সড়কের দ্বারা কিন্তু সূচিত হবে। 3টে অক্ষরের যে সড়ক পথ NH102, NH10110, এই যে সড়ক পথগুলি সেগুলো কিন্তু মুখ্য জাতীয় সড়ক, যেমন NH2 বা NH12। তাহলে NH12 যদি থাকে তাহলে গৌণ সড়কগুলো কি হবে? 3 অক্ষর হবে। সেক্ষেত্রে 112 হতে পারে, তাই তো? আচ্ছা, নাম্বার 5, 3 সংখ্যার সাথে যদি ইংরেজি অক্ষর যুক্ত হয়, যেমন NH102A, NH102B, তাহলে বুঝতে হবে সেটি স্বল্প দৈর্ঘ্যের জাতীয় সড়ক। দেখো এখানে রয়েছে NH102A। আমরা কি পড়েছিলাম প্রথমে? যে মুখ্য আর গৌণ। মুখ্যটা কি পড়েছিলাম? দুটি সংখ্যায়, আর গৌণ 3টি সংখ্যায়। এখানে দেখো গৌণের সাথে আরো একটি ইংরেজি অক্ষর কিন্তু যোগ হচ্ছে, যেমন 102A, 102B, তাই না? তখন আমাদের কি বুঝে নিতে হবে? তখন আমাদের বুঝতে হবে যে সেটি স্বল্প দৈর্ঘ্যের জাতীয় সড়ক। দেখো এই একটা জাতীয় সড়ক, এটি কিন্তু স্বল্প দৈর্ঘ্যের জাতীয় সড়ক একটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 2010 সালে যে নাম্বার চেঞ্জ করে নতুন নিয়ম করা হলো, সেই নিয়মে যে 5টা পরিবর্তন করা হয়েছিল সেই পরিবর্তন সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানলাম।
এরপরে চলে আসো রাজ্য সড়কপথ। আমরা কি পড়লাম? জাতীয় সড়কপথ। এরপরে আমরা পড়বো রাজ্য সড়কপথ। দেখো, যে সড়কপথগুলি নির্মাণ ও রক্ষণাবেক্ষণের সংশ্লিষ্ট রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত, সেগুলোকে আমরা বলবো রাজ্য সড়কপথ। অর্থাৎ যে সড়কপথগুলি রাজ্য তরফ থেকে নির্মাণ করা হয়, রাজ্য তরফ থেকে রক্ষণাবেক্ষণ করা হয়, সেই সড়কপথগুলি কি? রাজ্য সড়কপথ। যেমন এই যে দেখো, ভারতে মোট রাজ্য সড়কপথের দৈর্ঘ্য প্রায় ১,৮৬,৫৩০ কিমি। ২০২০ সালের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের যে মোট রাজ্য সড়ক রয়েছে, সেই রাজ্য সড়কের দৈর্ঘ্য হলো ১,৮৬,৫৩০ কিমি। এবারে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো মহারাষ্ট্রের রাজ্য সড়কপথের দৈর্ঘ্য সর্বাধিক। তোমাদের আগে আমি একটু আলোচনা করেছিলাম যে কোথাকার রাজ্য সড়ক বা কোথাকার জাতীয় সড়কপথ নেই, লাক্ষাদ্বীপ ও মিনিকয়। এই যে রাজ্য সড়কপথ আবার যদি বলে যে জাতীয় সড়কপথের দৈর্ঘ্য সর্বাধিক মহারাষ্ট্রে, আবার রাজ্য সড়কপথের দৈর্ঘ্য কিন্তু সর্বাধিক কোথায় রয়েছে? মহারাষ্ট্রে। পশ্চিমবঙ্গে রয়েছে মোট ১৫টি রাজ্য সড়কপথ, যার দৈর্ঘ্য রয়েছে প্রায় ৪,০৪৫ কিলোমিটার। এবং SH4 অর্থাৎ স্টেট হাইওয়ে 4 পশ্চিমবঙ্গের দীর্ঘতম রাজ্য সড়কপথ। খুব ভালো করে তোমরা মনে রাখবে এটি, যে পশ্চিমবঙ্গের রাজ্য সড়কপথের নাম কি? SH4, যেটি ঝালদা থেকে দীঘা অবধি কিন্তু বিস্তৃত। আচ্ছা, এরপরে স্টুডেন্ট রয়েছে আন্তর্জাতিক সড়কপথ। আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে দুই বা অধিক দেশের মধ্যে সংযোগকারী সড়ক হলো আন্তর্জাতিক সড়কপথ। অর্থাৎ একটি দেশ আর একটি দেশের সাথে যখন সেই সড়ক ভাগ করে নেয়, বা আরো দুই তিনটি দেশের সাথে যখন সড়কপথের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়, তখন তাকে কি বলা হয়? আন্তর্জাতিক সড়কপথ। ভারতের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে 4টি আন্তর্জাতিক সড়কপথ। গ্রেট এশিয়ান হাইওয়ে এদের মধ্যে অন্যতম, এবং এশিয়ার দীর্ঘতম সড়কপথ কিন্তু রয়েছে এই গ্রেট এশিয়ান হাইওয়ে। এই গ্রেট এশিয়ান হাইওয়ে AH1 ভারতের মধ্যে দিয়ে কিন্তু বিস্তৃত। দেখো, এই যে রাস্তাটা দেখছো তোমরা, এটি হলো কিন্তু গ্রেট এশিয়ান হাইওয়ে। দেখো, এশিয়ার একেবারে পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত বিস্তৃত হয়েছে। ভারতবর্ষের মধ্যে যে অঞ্চলটাতে রয়েছে এটি, তার নাম কিন্তু হচ্ছে AH1। তাহলে গ্রেট এশিয়ান হাইওয়ে ভারতবর্ষে কি নামে পরিচিত? AH1, অর্থাৎ আন্তর্জাতিক হাইওয়ে। গ্রেট এশিয়ান হাইওয়ে এশিয়া ও ইউরোপের ৩২টি দেশের মধ্যে সড়কপথে যোগাযোগের জন্য ১৯৯২ সালে কিন্তু এই পরিকল্পনা স্থাপিত হয়, এবং গ্রেট ওশিয়ান হাইওয়ে বা এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক হিসেবে কিন্তু পরিচিত হয়। এই সড়ক সূচিত হয় এইচ ও সংখ্যা দ্বারা, যেমন AH1 ভারতের মধ্যে অবস্থিত। ৩২টি দেশের মধ্যে ভারতে AH এর দৈর্ঘ্য সর্বাধিক। তাহলে অন্যান্য দেশের তুলনায় ভারতে যে গ্রেট এশিয়ান হাইওয়ে রয়েছে, সে হাইওয়ের দৈর্ঘ্য কিন্তু সর্বাধিক, AH এশিয়ান হাইওয়ে। তাহলে যদি তোমাদের প্রশ্ন পড়ে যে গ্রেট এশিয়ান হাইওয়ে কি, তাহলে তোমরা কি লিখবে? যে এটি এশিয়ার দীর্ঘতম সড়কপথ। এশিয়া মহাদেশের সাথে ইউরোপের ৩২টি দেশের মধ্যে কিন্তু সড়কপথের যোগাযোগের মাধ্যম হচ্ছে এই গ্রেট এশিয়ান হাইওয়ে। এই নাম্বার এইচ বা সংখ্যা দ্বারা তৈরি হয়। ভারতের মধ্যে AH1 যে দৈর্ঘ্য কিন্তু অন্যান্য দেশের তুলনায় সর্বাধিক এই গ্রেট এশিয়ান হাইওয়ে। এরপরে স্টুডেন্ট দেখো সোনালী চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজ কি? দেখো, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এই প্রধান 4টি মেট্রোপলিটন শহর রয়েছে। জনসংখ্যা যখন আমি তোমাদের পড়েছিলাম, তখন কিন্তু দেখেছিলাম এগুলোর জনসংখ্যা কত? 10 কোটিরও বেশি। তাহলে এগুলোকে কি বলা হচ্ছে? মেট্রোপলিটন শহর। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। দেখো, এই যে দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা, এই যে মেট্রোপলিটন শহর যুক্তকারী 4 বা 6 লেনের অতি দ্রুতগামী সড়কপথ হলো সোনালী চতুর্ভুজ। তাহলে সোনালী চতুর্ভুজ কি? দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যে মেট্রোপলিটন শহরগুলো রয়েছে, এবং তাতে যে 4 বা 6 লেনের দ্রুতগামী যে যান চলাচলের যে সড়কপথ তৈরি হয়েছে,
সেটি কিন্তু হলো সোনালী চতুর্ভুজ। 5,846 কিমি দৈর্ঘ্যে ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ এই সড়কপথটির কাজ শুরু হয়েছিল কিন্তু 2001 সালে এবং শেষ হয় 2012 সালে। নতুন নম্বর অনুযায়ী এই রাস্তাটির 4টি জাতীয় সড়ক রয়েছে, যেমন NH48 দিল্লি মুম্বাই চেন্নাই, NH16 চেন্নাই কলকাতা, NH44 যেটা হচ্ছে দিল্লি আগ্রা উত্তর ও করিডোরের সাথে যুক্ত করেছে, এবং NH19 যেটা আলগা ও কলকাতা দ্বারা কিন্তু যুক্ত। তাহলে আমরা কি দেখলাম, যে 4টি বড় বড় যে শহর রয়েছে, এই 4টি শহরকে কিন্তু সড়কপথের মাধ্যমে, দ্রুতগামী সড়কপথের মাধ্যমে যুক্ত করা হয়েছে। এটিই কিন্তু হলো সোনালী চতুর্ভুজ। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। হীরক চতুর্ভুজ কি? সোনালী চতুর্ভুজকে অনুসরণ করে দেশের বৃহৎ 4টি মেট্রোপলিটন শহর যে রয়েছে, দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতা, এই সংযোগকারী অতি দ্রুতগামী রেল যোগাযোগ প্রকল্পে কি বলা হচ্ছে? হীরক চতুর্ভুজ। তাহলে সোনালী চতুর্ভুজ কি? ভেরি গুড, সড়ক যোগাযোগ মাধ্যম। এবং হীরক চতুর্ভুজ হলো কিন্তু রেলপথ যোগাযোগের মাধ্যম, এই 4টি প্রধান শহরকে কেন্দ্র করে। দেখো এই যে 2014-15 রেল বাজেটে ঘন্টায় 320 কিমি গতিসম্পন্ন এই রেল প্রকল্প কিন্তু গৃহীত হয়েছিল। এরপরে দেখো রয়েছে উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর, অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব আর পশ্চিম করিডোর। উত্তরে জম্মু কাশ্মীর থেকে শ্রীনগর থেকে দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারী NH44 তো রয়েছে, যেটা তোমরা আগে পড়লে, ভারতের দীর্ঘতম সড়ক পথ, দৈর্ঘ্য 4,112 কিমি। ও শাখা রোড তামিলনাড়ুর সামেল থেকে কেরালার কোচি, এবং পশ্চিমে গুজরাট পোর্টবন্দর থেকে পূর্বে অসমের শিলচর অবধি। তাহলে এখানে পোরবন্দর রয়েছে, এই পোরবন্দর থেকে এখানে অসম, এই অসমের শিলচর অবধি কিন্তু রয়েছে কোথায়? পশ্চিম থেকে পূর্ব দিকে। NH27 এর মধ্যে পড়ছে, যার দৈর্ঘ্য 3,507 কিলোমিটার। 4 বা 6 লেনের কিন্তু অতি দ্রুতগামী সড়কপথ উত্তর দক্ষিণ এবং আমাদের যে পূর্ব পশ্চিম করিডোরকে কিন্তু যুক্ত করছে খুব সহজে। তাই এটি হলো কিন্তু উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডোর। দেখো এই যে খুব দ্রুত কিন্তু যুক্ত করছে। মোট 7,959 কিমি দৈর্ঘ্যের এই সড়ক পথ ভারতের পরিবহন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি সড়ক পথের একে অপরকে পরস্পর করেছে কোথায়? উত্তরপ্রদেশের ঝাঁসিতে। ভেরি ইম্পর্টেন্ট। যদি বলে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডোর একে অপরের সাথে মিলিত হয়েছে কোথায়? উত্তরপ্রদেশের ঝাঁসিতে। স্টুডেন্ট, এরপরে আমরা পড়বো মেট্রো রেল সম্পর্কে। দেখো, মেট্রো রেল বা পাতাল রেল সম্পর্কে তোমরা কিন্তু অবহিত, আমাদের কলকাতা শহরেই কিন্তু রয়েছে মেট্রো রেল বা পাতাল রেল, তাই না? সম্প্রতি এই মেট্রো রেল কিন্তু নদীর তলা দিয়েও কিন্তু যাতায়াত শুরু করেছে, তাই না? গঙ্গার তলা দিয়ে কিন্তু মেট্রো রেল কলকাতা থেকে হাওড়ায় পৌঁছে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই মেট্রো রেল বা পাতাল রেল নামকরণ কেন হয়েছে বলতো? কারণ এটি কিন্তু ভূগর্ভের মধ্যে দিয়ে চলাচল করে। বড় ও মেট্রো শহরগুলির অভ্যন্তরে ভূগর্ভ, সুড়ঙ্গ ও ভূপৃষ্ঠের উপর দিয়ে কিন্তু পরিবহনের জন্য রেলপথ পরিবহন ব্যবস্থা হলো মেট্রো রেল। রেলপথ যেমন, এটাও কিন্তু ঠিক তেমনই, তবে এটি ভূগর্ভের মধ্যে থেকে এবং বাইরে সুড়ঙ্গের মধ্যে দিয়েও কিন্তু চলাচল করতে পারে। ভারতে এখনো পর্যন্ত 15টি শহরে মেট্রো পরিষেবা চালু হয়েছে। তাহলে 2022 সাল অব্দি কটি শহরে মেট্রো পরিষেবা চালু হয়েছে? 15টি শহরে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, গুরগাঁও, জয়পুর, কোচি, লখনৌ, কানপুর ও পুনে। আরো 7টি শহরে নির্মাণ কাজ চলছে এবং পরিকল্পনার আওতায় রয়েছে আরো 10টি শহর। তাহলে মেট্রো রেল বা পাতাল রেল সম্পর্কে তোমরা জানলে যে বড় ও মেট্রো শহরগুলোতে কি হয়, ভূগর্ভ থেকে, সুড়ঙ্গ থেকে বা ভূপৃষ্ঠের উপর দিয়ে যাত্রী নিয়ে যে রেল চলাচল করে তাকে আমরা কি বলবো? মেট্রো রেল। আচ্ছা, এরপরে আমরা দেখব যে মেট্রো রেল কবে প্রথম চালু হয়েছিল, কোথায় হয়েছিল, এই সম্পর্কে। কলকাতার মেট্রো রেল হলো প্রাচীনতম রেল। তাহলে মেট্রো রেল প্রাচীনতম রেল মেট্রো কোথায় রয়েছে? কলকাতাতে। শুভারম্ভ হয়েছিল, অর্থাৎ প্রথম যে মেট্রো চলাচল শুরু হয় সেটা কিন্তু আমাদের এই কলকাতা শহরে শুরু হয়েছিল। কত সালে? 1984 সালে কিন্তু প্রথম কলকাতা মেট্রো চালু হয় এবং এই মেট্রোর
যে বিপুল জনপ্রিয়তা কলকাতাতে এত পরিমাণে রয়েছে, তাই কলকাতার জীবনরেখা কিন্তু বলা হয় কাকে? কলকাতার মেট্রোকে। যদি বলে ভারতের জীবনরেখা বলা হয় কাকে? তোমাদের উত্তর কি হবে? ভেরি গুড, রেলপথকে। যদি বলে কলকাতার জীবনরেখা বলা হয় কাকে? তখন তোমাদের উত্তর কি হবে? মেট্রো রেলকে। কলকাতাতেই চালু হতে চলেছে বা চালু হয়ে গেছে কিন্তু এই হুগলি নদীর নিচ দিয়ে মেট্রো চলাচল, অর্থাৎ এক পারে কলকাতা, অপর পারে হাওড়া, তার নদী রয়েছে, নদী দ্বারা হুগলি নদী দ্বারা বিভক্ত রয়েছে, তোমরা হাওড়া ব্রিজের নাম শুনেছো, তার ঠিক তলা দিয়ে কিন্তু, জলের তলা দিয়েই কিন্তু মেট্রো রেল সম্প্রসারণ করা হয়েছে। দেখো এই যে অংশটা তোমরা দেখছো, এটা কিন্তু এই নদীর তলার অংশ। দিল্লির মেট্রো রেল দীর্ঘতম, মোট দৈর্ঘ্য 472 কিমি। তাহলে দৈর্ঘ্যের বিচারে দিল্লির মেট্রো কিন্তু দীর্ঘতম। তার দৈর্ঘ্য কত? 472 কিমি। বর্তমানে কার্যকারী 349 কিমি এবং নির্মীয়মান ও প্রস্তাবিত হয়েছে 123 কিমি। তাহলে টোটাল 472-এর মধ্যে 349 কিমি নির্মিত হয়ে গেছে এবং 123 কিমি কিন্তু কাজ চলছে, এবং স্টেশনের সংখ্যা কিন্তু রয়েছে 255টি। তাহলে আমরা কি দেখলাম? যে দীর্ঘতম যে রেল বা মেট্রো রেল সেটি কোথায় রয়েছে? সেটি রয়েছে কিন্তু নিউ দিল্লিতে। স্টুডেন্ট, এবার আমরা দেখবো যে মেট্রো রেলের সুবিধা এবং গুরুত্ব কি রয়েছে। দেখো, 1 নম্বর, এটি অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন যাত্রী পরিবহন ব্যবস্থা বলে সময় বাঁচে। তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যায় এটা, কারণ যানজট থাকে না, ভূগর্ভের মধ্যে দিয়ে কিন্তু চলাচল করে, ফলে যানজটের কোনো ব্যাপারই থাকে না। নাম্বার 2, বাতানুকূল ব্যবস্থার কারণে স্বাচ্ছন্দ্য, আরাম ও নিরাপদ ভ্রমণ করা যায়। এটা এসি থাকে, নন এসি থাকে, তবে বর্তমানে সমস্ত কোচগুলোকে কিন্তু এসি আওতায় আনা হয়েছে, ফলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ব্যাপারটা কিন্তু লক্ষ্য করে এই মেট্রো রেল। নাম্বার 3, ইঞ্জিন ইলেকট্রিক চালিত বলে শহরের দূষণ ঘটায় না। ইঞ্জিন সম্পূর্ণভাবে ইলেকট্রিক ভাবে চালিত হয়, ফলে এতে কোনো কিন্তু দূষণ হয় না। নাম্বার 4, দুর্যোগের সময় এই পরিবহন ব্যবস্থা চালু থাকে। যেহেতু দুর্যোগ ভূপৃষ্ঠের উপরে হচ্ছে, অনেক সময় ভূপৃষ্ঠে আহ, আসে, ভূপৃষ্ঠের অভ্যন্তরে প্রভাব পড়ে, কিন্তু মেট্রো রেল দুর্যোগের সময়ে কিন্তু চালু থাকে। নাম্বার 5, ভূতল পরিবহনের যে জ্যাম ও অন্যান্য সমস্যা থাকে তা কিন্তু এখানে থাকে না, অর্থাৎ যানজটের কোনো ব্যাপার কিন্তু থাকে না। খুব দ্রুত সময় বা কম সময়ে মানুষ কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যাচ্ছে এই মেট্রো রেল সুবিধার জন্য। এরপরে আছে দেখো নাম্বার 6, একসঙ্গে অনেক মানুষকে পরিষেবা দেওয়া যায় এই মেট্রো রেলের মাধ্যমে। একসঙ্গে অনেক মানুষ কিন্তু এই মেট্রো রেলে প্রবেশ করতে পারে, তো এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে। তবে এমনি আমাদের বর্তমানে সমাজে এই যে রেল চলাচল, নর্মাল রেল, মেট্রো রেল নয়, কিন্তু রেল চলাচলের যে খরচ তার থেকে কিন্তু খরচটা অনেক বেশি হয় এই মেট্রো রেলে। যেখানে আমরা মেট্রো রেলে টিকিট কাটি 20 টাকা 30 টাকা দিয়ে, সেখানে কিন্তু 5 টাকা 10 টাকার মধ্যেই কিন্তু রেল পরিষেবা আমরা পেয়ে যাই। তাহলে মেট্রো রেল কিন্তু একটু খরচ সাপেক্ষ। অপরদিকে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথাও আবার বেশি ভাবে, তাই তো? দ্রুত সময়, কম সময় লাগে, বাতানুকূল ব্যবস্থার জন্য স্বাচ্ছন্দ্য বেশি, ইলেকট্রিক বলে পরিবেশ দূষণ হয় না, তাই তো? আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই। আমরা ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যে রয়েছে তার সেকেন্ড পার্টে আমরা কি আলোচনা করলাম? যে সড়কপথ এবং মেট্রো রেল সম্পর্কে। এরপরে আমরা পার্ট থ্রিতে ভারতের যে জলপথ রয়েছে এবং তার সাথে সাথে আর কি রয়েছে, রজ্জুপথ রয়েছে এবং পাইপলাইন রয়েছে, এগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নিই, যেগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসে। স্টুডেন্ট, প্রথমে যে প্রশ্নটা রয়েছে দেখো, ভারতের দীর্ঘতম সড়কপথ কোনটি? বলো। ভেরি গুড, NH-44। এই NH-44 এর দৈর্ঘ্য কত? 4112 কিলোমিটার। খুব ভালো। এবং এই NH-4 কোথা থেকে কোথা অবধি বিস্তৃত? ভারতের উত্তরে শ্রীনগর থেকে একেবারে দক্ষিণে কন্যাকুমারী অবধি, তাই তো? বাহ। নাম্বার 2 দেখো স্টুডেন্ট, জাতীয় সড়কপথের দৈর্ঘ্য সর্বাধিক কোন রাজ্যে? ভেরি গুড, মহারাষ্ট্র। নাম্বার 3, পশ্চিমবঙ্গের দীর্ঘতম রাজ্য সড়কপথ কোনটি? বলো। রাজ্য সড়কপথ কিন্তু SH। ভেরি গুড, SH-4 কিন্তু হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম রাজ্য সড়কপথ। সেটি কোথা থেকে কোথা অবধি বিস্তৃত? বাহ, ঝালদা থেকে কিন্তু দীঘা অবধি বিস্তৃত এই
পশ্চিমবঙ্গের দীর্ঘতম রাজ্য সড়কপথ। 4 নম্বর দেখা রয়েছে এশিয়ার দীর্ঘতম সড়কপথের নাম কি? এটা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে পড়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি পড়েছিলাম? গ্রেট এশিয়ান হাইওয়ে কিন্তু হলো এশিয়ার দীর্ঘতম সড়কপথ। সোনালী চতুর্ভুজ কি? ভারতের যে মেট্রোপলিটন শহরগুলি রয়েছে, যেমন দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এই 4টি শহরকে কেন্দ্র করে কিন্তু সোনালী চতুর্ভুজ গড়ে উঠেছে। কি কারণে বলো তো তোমরা? ভেরি গুড। 4 ও 6 লেনের দ্রুতগামী সড়ক পথের মাধ্যমে কিন্তু এই 4টি স্থানকে যুক্ত করা হয়েছে। সেটি হলো কিন্তু সোনালী চতুর্ভুজ। 2001 সালে এই পরিকল্পনা গ্রহণ করা হয় এবং 2012 সালে কিন্তু এই কাজটা সম্পন্ন হয়। নাম্বার 6, হীরক চতুর্ভুজ কি বলো? ভেরি গুড। সোনালী চতুর্ভুজে যেমন সড়ক পথ তৈরি করা হয়েছিল, ঠিক তেমনি এই 4টি প্রধান শহরকে রেল পথের মাধ্যমে যুক্ত করা হচ্ছে, তাকে কিন্তু বলা হচ্ছে কি? হীরক চতুর্ভুজ। নাম্বার 7, মেট্রো রেল প্রথম চালু হয় কবে এবং কোথায়? বলো। ভেরি গুড। আমাদের শহর কলকাতাতেই কিন্তু প্রথম মেট্রো চলাচল শুরু হয়। কত সালে বলো তো? ভেরি গুড। 1984 সালে প্রথম মেট্রো চলাচল শুরু হয় আমাদের এই কলকাতাতে। আচ্ছা বলতো, ভারতের দীর্ঘতম মেট্রো রেলের পথ কোথায় রয়েছে? দিল্লিতে। ভেরি গুড। প্রায় 472 কিলোমিটার পথ কিন্তু রয়েছে দিল্লিতে। আচ্ছা, নাম্বার 8, মেট্রো রেলের সুবিধা ও গুরুত্ব আলোচনা করো। এটা কিন্তু বড় প্রশ্ন। সুবিধা কি? কম সময়ে যাতায়াত করা যায়, আরামদায়ক, যাত্রী নিরাপত্তা রয়েছে। এছাড়া আর কি রয়েছে? যে পরিবেশের কোনো ক্ষতি করে না, ইলেকট্রিক মাধ্যমে যাতায়াত হয়, তাই না? এগুলো কিন্তু হলো মেট্রো রেলের সুবিধা ও গুরুত্ব। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই। গত ক্লাসে আমরা ভারতের পরিবহন ও যোগাযোগের মাধ্যমে যে জলপথ রয়েছে এবং রজ্জুপথ পাইপলাইন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ ক্লাস।